হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের এটি আমাদের পঞ্চম ভিডিও। এর আগে 4টি ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথর্সগুলো সম্পর্কে এবং 2023 এবং 24-এর মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাওয়ার্ডসগুলো সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বে আমরা আলোচনা করব 2023 থেকে 2024-এর অগস্ট মাস পর্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেইগুলোর ব্যাপারে। তোমরা যারা আপকামিং ক্লার্কশিপ, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডব্লিউবিসিএস ইত্যাদি এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই উপযোগী হতে চলেছে। তো ভিডিওটাকে শেষ অবধি দেখো, আশা করি এই ইনফরমেশনগুলো যথেষ্ট হেল্প করবে তোমাদেরকে। আমি চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন আছে অরিজিৎ পটেল, বি অরবিন্দ পানাগড়িয়া, অপশন সি এস সুব্রমণিয়াম, আর অপশন ডি কোনোটাই নয়। আমাদের অ্যান্সার হবে অপশন বি অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া হচ্ছেন 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান। অরবিন্দ পানাগড়িয়ার ব্যাপারে যদি আরও বলি, ইনি কে ছিলেন? ইনি ছিলেন নীতি আয়োগের ফার্স্ট ভাইস চেয়ারম্যান। তোমরা জানো নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় প্রাইম মিনিস্টার হন, ইনি ছিলেন ভাইস চেয়ারম্যান, প্রথম ভাইস চেয়ারম্যান নীতি আয়োগের। ইনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে দুটো বই খুব গুরুত্বপূর্ণ। একটি হলো হোয়াই গ্রোথ ম্যাটার্স এবং আরেকটি হলো ইন্ডিয়া দ্য এমার্জিং জায়ান্ট। এছাড়া ফাইন্যান্স কমিশনের ব্যাপারে যদি তোমাদের সাথে আলোচনা করি, ফাইন্যান্স কমিশন একটি কনস্টিটিউশনাল বডি। এটি সংবিধানের 280 নম্বর ধারা দ্বারা তৈরি হয়, সংবিধানের 280 নম্বর ধারা দ্বারা। এর কাজ কি? এর কাজ হলো কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে আর্থিক লেনদেনের যে সম্পর্ক হবে সেই সম্পর্কটিকে নির্ধারণ করা। 5 জন সদস্যের হয় এই ফাইন্যান্স কমিশন, যার মধ্যে একজন থাকেন চেয়ারম্যান, যিনি বর্তমানে অরবিন্দ পানাগড়িয়া, এবং বাকি 4 জন সাধারণ সদস্য থাকেন। প্রথম কত সালে এই কমিশনটি তৈরি হয়? এই কমিশনটি প্রথম তৈরি হয় 1951 সালে। এখন এই যে ফাইন্যান্স কমিশনের সদস্যদের কথা বললাম, সেই সদস্যদের মধ্যে সম্প্রতি একজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। চলো আমরা তার ব্যাপারেও পড়ে রাখি। 16তম ফাইন্যান্স কমিশনের নতুন মেম্বার বা সদস্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আগেরটি ছিল চেয়ারম্যান, এটি হচ্ছে সদস্য। অরিজিৎ পটেল, মনোজ পান্ডে, অপশন সি এস সুব্রমণিয়াম, আর অপশন ডি অমিত শাহ। আমাদের অ্যান্সার হবে অপশন বি মনোজ পান্ডে। মনোজ পান্ডে হচ্ছেন 16তম ফাইন্যান্স কমিশনের নতুন মেম্বার। যেহেতু বিষয় ফাইন্যান্স, তাই এটি ভালো করে ম্যানেজ করার ব্যাপার থাকে, তো ম্যানেজ করবে কে? মনোজ পান্ডে। এভাবে আমরা মাথায় রাখবো 16তম ফাইন্যান্স কমিশনের নতুন মেম্বার মনোজ পান্ডে। পরবর্তী প্রশ্নে চলে আসি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ অঙ্গদ সিং, অপশন বি রাকেশ কুমার, অপশন সি সদানন্দ ডেট, আর অপশন ডি কোনোটিই নয়। তো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডাইরেক্টর জেনারেল হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন তার নাম সদানন্দ ডেট। সদানন্দ ডেট ইনি নিযুক্ত হয়েছেন এনআইএর ডাইরেক্টর জেনারেল হিসেবে। আমরা মাথায় রাখবো এইভাবে, আমরা জানি এনআইএ সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে, তো এনআইএ সন্ত্রাসের বিরুদ্ধে আপ টু ডেট থাকে। এই আপ টু ডেটের ডেট থেকে আমরা মাথায় রাখবো সদানন্দ ডেটের নাম, ইনি এনআইএর ডাইরেক্টর জেনারেল। চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের গভর্নর পদে নিযুক্ত হয়েছেন? সিপি রাধাকৃষ্ণন গভর্নর নিযুক্ত হয়েছেন মহারাষ্ট্র রাজ্যের। মহারাষ্ট্রের ইনি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে এনএসজির ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ আদিত্য শর্মা, অপশন বি রবি কুমার, অপশন সি নালিন প্রভাত, আর অপশন ডি কোনোটিই নয়। তো আমাদের অ্যান্সার হবে এনএসজির যিনি ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি হলেন নালিন প্রভাত। নালিন প্রভাত এনএসজির ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আমরা কিভাবে মাথায় রাখবো? আমরা জানি এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তারা আমাদের সুরক্ষা প্রদান করে, অর্থাৎ রাত্রি হোক বা প্রভাত, এনএসজি দেশকে সর্বক্ষণ সুরক্ষিত রাখে। তো এই প্রভাত থেকে আমরা মাথায় রাখবো যে নালিন প্রভাত হলেন এনএসজির ডাইরেক্টর জেনারেল। চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ কপিল সিবাল, অপশন বি রচনা শ্রীবাস্তব, অপশন সি দীপক মিশ্র, এবং অপশন ডি কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ কপিল সিবাল। কপিল সিবাল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। তোমরা সম্প্রতি সংবাদপত্রে বা মিডিয়াতে এনার নাম দেখেছো। ইনি রাজ্য সরকারের হয়ে আরজিকর কেসটিতে সুপ্রিম কোর্টে সরকার পক্ষের অ্যাডভোকেট হয়ে লড়াই করছেন।
তো কপিল সিব্বল হচ্ছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। কে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ গীতা গোপীনাথ, অপশন বি সন্দীপ আগরওয়াল, অপশন সি ক্রিস্টিলিনা জর্জিভা और অপশন ডি পিয়েরে অলিভের গৌরিঞ্চাস। তো যিনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি হলেন ক্রিস্টিলিনা জর্জিভা। ক্রিস্টিলিনা জর্জিভা ইনি আইএমএফ এর এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন। আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায়? আইএমএফ এর হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি, যেটা কিনা ইউএসএতে অবস্থিত। এবং এটা আমরা মাথায় রাখবো কি করে? আমরা জানি মনিটারি ফান্ড, মনিটারি অর্থাৎ টাকা পয়সার ব্যাপার। তো টাকা পয়সার ব্যাপারে ক্রিস্টাল ক্লিয়ার থাকাই ভালো, এটি আমাদের ট্রিক। এখান থেকে আমরা মাথায় রাখবো ক্রিস্টাল থেকে ক্রিস্টিলিনা জর্জিভা ইনি হলেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ম্যানেজিং ডাইরেক্টর। চলো চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভালো করে মাথায় রাখবে, প্রশ্নটা হচ্ছে ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার নয়। কিন্তু আমরা জানি চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার। তো তার সাথে সহযোগী হিসেবে ইলেকশন কমিশনার যাদেরকে নিযুক্ত করা হয়েছে, অপশন দিয়েছে অপশন এ জ্ঞানেশ কুমার, অপশন বি সুখবীর সিং সাধু, অপশন সি এ ও বি উভয়ই, অপশন ডি কোনোটিই নয়। আমাদের উত্তর হবে অপশন সি এ ও বি দুজনেই। এবং এই যে জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সাধু এনারা দুজনেই কিন্তু ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে কে ভারতের ভিজিলেন্স কমিশনার হিসেবে শপথ নিয়েছেন? ভিজিলেন্স কমিশনার হিসেবে শপথ নিয়েছেন অপশন এ এ এস রাজীব, ऑप्शन बी प्रवीण कुमार श्रीवास्तव, ऑप्शन सी सुशील कुमार और ऑप्शन डी आनंद कुमार। আমাদের অ্যান্সার হবে যে ভারতের ভিজিলেন্স কমিশনার হিসেবে শপথ নিয়েছেন তিনি হলেন এ এস রাজীব। অপশন এ এ এস রাজীব ইনি ভারতের ভিজিলেন্স কমিশনার হিসেবে শপথ নিয়েছেন। আমরা মাথায় রাখতে পারি এইভাবে, দেখো ভিজিলেন্স এবং এ এস রাজীবের নামের স্পেলিংয়েও কিছুটা মিল যায় কয়েকটা ওয়ার্ড, ভ এবং জ, এখানেও ভ এবং জ। তো এটা নট এ ট্রিক, বাট তোমরা দেখে একটু মাথায় রাখতে পারো যেভাবে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো এ এস রাজীব হলেন ভারতের ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। আমি যদি ভিজিলেন্স কমিশন সম্পর্কে আরও একটু বলি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা সিভিসি সম্পর্কে, এটি 1964 সালে ভারত সরকার দ্বারা তৈরি হয়। কেন না সরকারি দপ্তরগুলোতে বা সরকারি অফিসগুলোতে দুর্নীতির মোকাবেলা করতে এটি তৈরি হয়েছিল সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। কোন কমিশনের সুপারিশে এটি তৈরি হয়েছিল? এটি তৈরি হয়েছিল কে সান্থানাম কমিশনের সুপারিশে। ঠিক আছে, এবং এরা তার রিপোর্ট সরাসরি রাষ্ট্রপতির কাছে জমা দেবে, অন্য কারোর কাছে নয়। সরাসরি রাষ্ট্রপতির কাছে তারা রিপোর্ট জমা দেয়। চলো চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? অপশন এ রাজীব রঞ্জন, অপশন বি নওয়াফ সালাম, অপশন সি আবদুল্লাহ সেলিম, অপশন ডি কোনোটিই নয়। তো আমাদের অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যিনি নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন তার নাম নওয়াফ সালাম। নওয়াফ সালাম হচ্ছেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজের নতুন প্রেসিডেন্ট। আমরা মাথায় রাখবো এইভাবে ট্রিকের সাহায্যে যে ন্যায় যে করে তাকে সালাম, ন্যায় যে করে তাকে সালাম। তো নওয়াব সালাম ইনি হচ্ছেন ন্যায় করবেন কোথায়? আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। আশা করি বোঝা গেছে। চলো চলে আসি পরবর্তী প্রশ্নে। আরেকটা জিনিস এখানে বলে রাখি যে এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। WEF বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর চেয়ারম্যান অব দি বোর্ড অফ ট্রাস্ট কে নিযুক্ত হয়েছেন? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান অব দি বোর্ড অফ ট্রাস্ট নিযুক্ত হয়েছেন অপশন এ আছে ক্লাউস সোয়াব, অপশন বি অজয় বাঙ্গা, অপশন সি কেশব চৌধুরী এবং অপশন ডি কোনোটিই নয়। আমাদের অ্যান্সার হবে অপশন এ ক্লাউস সোয়াব। ইনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান অব দি বোর্ড অফ ট্রাস্ট নিযুক্ত হয়েছেন। ওকে, কে? ক্লাউস সোয়াব। ওকে, চলো। এবং এখানে আমরা মাথায় রাখবো আরও একটা জিনিস যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা শহরে হচ্ছে এর হেডকোয়ার্টার অবস্থিত। পরবর্তী প্রশ্নে চলে আসি। জাস্টিস ঋতু বাহারি কোন হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস হিসেবে শপথ নিয়েছেন? উত্তরাখণ্ড, গুজরাট,
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নাকি উত্তরপ্রদেশ? তো জাস্টিস ঋতু বাহারি যে হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস হিসেবে শপথ নিয়েছেন সেটি হলো উত্তরাখণ্ড হাইকোর্ট। উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে ইনি শপথ নিয়েছেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান হচ্ছে এস দুবে, কিশোর মাকওয়ানা, অর্পিতা সিং নাকি কোনোটিই নয়। আমাদের অ্যান্সার হবে অপশান বি, কিশোর মাকওয়ানা। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন যিনি, তার নাম কিশোর মাকওয়ানা। আমি আরও একটু বেশ কিছু ডিটেলস তোমাদেরকে এখানে বলে রাখি। এই যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের কথা বললাম, এটা 2004 সালে তৈরি হয়েছে, মাথায় রাখবে। এবং এটি একটি সাংবিধানিক সংস্থা, কনস্টিটিউশনাল বডি। কনস্টিটিউশনের আর্টিকেল 338 উল্লেখ আছে এবং ওই একই সাথে 338 অনুচ্ছেদ তে 338 উল্লেখ আছে ন্যাশনাল কমিশনার ফর শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি কমিশনের। 338 আছে এসসি কমিশনের এবং 338 আছে 338 এতে আছে এসটি কমিশনের। এর চেয়ারম্যানকে ন্যাশনাল কমিশনার ফর শিডিউল ট্রাইব, এর চেয়ারম্যান হলেন অন্তর সিং আর্য। অন্তর সিং আর্য হলেন ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবের চেয়ারম্যান এবং এটিও 2004 সালে তৈরি হয়। চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ট্রাই এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশান হচ্ছে সুনীল শর্মা, অপশান বি অনিল কুমার লাহুতি, অপশান সি অমিত জৈন और অপশান ডি সঞ্জয় কুমার। তো আমাদের অ্যান্সার হবে অপশান বি অনিল কুমার লাহুতি। অনিল কুমার লাহুতি ইনি ট্রাই এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, অনিল কুমার লাহুতি। পরবর্তী প্রশ্ন, নালসা অর্থাৎ ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি অফ ইন্ডিয়া এর এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? অপশান এ সঞ্জীব খান্না, অপশান বি অমিত জৈন, অপশান সি নূপুর তলওয়ার और অপশান ডি অমিতাভ শর্মা। তো আমরা মাথায় রাখবো নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান যিনি হয়েছেন তিনি হচ্ছেন সঞ্জীব খান্না ইনি হয়েছেন নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান। নালসা সম্পর্কে আরও যদি বলি, আমি আগেই বলেছি নালসার পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি অফ ইন্ডিয়া। এটি গঠিত হয়েছিল 1995 সালের 9 নভেম্বর এবং এর উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হচ্ছে সমাজের যারা গরিব এবং অনগ্রসর শ্রেণীর মানুষেরা রয়েছেন তাদেরকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করা। এটি হলো নালসার মেন উদ্দেশ্য। তো নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সঞ্জীব খান্না। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। NARCL অর্থাৎ ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর এমডি পদে কে নিযুক্ত হয়েছেন? ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর এমডি পদে নিযুক্ত হয়েছেন যিনি, অপশান এ নূপুর তলওয়ার, অপশান বি অমিত জৈন, অপশান সি পি সন্তোষ और অপশান ডি আমির খান। যিনি ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির এমডি পদে নিযুক্ত হয়েছেন তার নাম অপশান সি পি সন্তোষ। ইনি নিযুক্ত হয়েছেন NARCL এর ম্যানেজিং ডাইরেক্টর পদে। আমি এখানে আরও একটু বলে রাখি, এই যে NARCL বা এর কাজটা কি? এর কাজ হলো এই যে ব্যাঙ্কগুলো, আমাদের রাষ্ট্রায়ত্ত বা এমনি যে ব্যাঙ্কগুলো রয়েছে তাদের যে NPA বা নন পারফর্মিং অ্যাসেট রিলেটেড প্রবলেমগুলো রয়েছে দীর্ঘদিনের, সেই সমস্যার সমাধানের জন্য এই NARCL গঠিত হয়েছিল এবং এর বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন পি সন্তোষ। আরও একটা কথা বলে রাখি, এই যে NARCL এটাকে কিন্তু ব্যাড ব্যাঙ্কও বলা হয়। কি বলা হয়? ব্যাড ব্যাঙ্ক। এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নায়াব সিং সেইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? নায়াব সিং সেইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশান এ হরিয়ানা, অপশান বি গুজরাট, অপশান সি গোয়া এবং অপশান ডি পাঞ্জাব। দেখো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে একটু চোখ কান খোলা রাখলে তুমি দেখতে পাবে সিং সারনেম সাধারণত পাঞ্জাব এবং হরিয়ানার মানুষদেরই থাকে। তো এখানে অপশানের এই যে প্রশ্নটা রয়েছে তার উত্তর হবে হরিয়ানার চিফ মিনিস্টার হিসেবে আমাদের নায়াব সিং সেইনি নিযুক্ত হয়েছেন। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও পাঞ্জাবের তাহলে চিফ মিনিস্টারকে এই সময়, ঠিক আছে? চলো এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অলিম্পিক কমিটির CEO পদে কে নিযুক্ত হয়েছেন? অপশান আছে রঘুরাম আয়ার, অপশান বি অমিত জৈন, অপশান সি নূপুর তলওয়ার,
অপশান ডি আমির খান। তো আমাদের অ্যান্সার হবে অপশান এ রঘুরাম আইয়ার। রঘুরাম আইয়ার ইনি ইন্ডিয়ান অলিম্পিক কমিটির সিইও পদে নিযুক্ত হয়েছেন। ইন্ডিয়ান অলিম্পিক কমিটির চিফ এক্সিকিউটিভ অফিসার, মাথা রাখবে প্রেসিডেন্ট নয়, এটা হলো চিফ এক্সিকিউটিভ অফিসার। প্রশ্ন হচ্ছে তাহলে প্রেসিডেন্টকে, আমরা জানি ইন্ডিয়ান অলিম্পিক কমিটির বর্তমানে প্রেসিডেন্ট কিনে, তিনি হলেন পিটি ঊষা। পিটি ঊষা হলেন বর্তমানে আইওসির প্রেসিডেন্ট। এবং চিফ এক্সিকিউটিভ অফিসারকে, উত্তর তোমাদের চোখের সামনে, রঘুরাম আইয়ার ইনি হলেন চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। রেলওয়ে বোর্ডের সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? অপশান এ জয়া বর্মা সিনহা, অপশান বি গীতা সিং, অপশান সি অরুণা নায়ার, আর অপশান ডি উপরিউক্ত কেউই নন। এখানে সাধারণত দুটো নাম ক্যান্ডিডেটরা বিভিন্ন প্রশ্নে গুলিয়ে ফেলে। একটা হচ্ছে জয়া বর্মা সিনহা এবং অরুণা নায়ার, এই দুজনের নাম। আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিই, এই যে অরুণা নায়ার, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। অরুণা নায়ার রেলওয়ে বোর্ডের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। আর জয়া বর্মা সিনহা ইনি ছিলেন রেলওয়ে বোর্ডের, ইনি হলেন রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান। রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান। তো জয়া বর্মা সিনহা হলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, আর অরুণা নায়ার ইনি হলেন রেলওয়ে বোর্ডের সেক্রেটারি। ওকে, তো এটা গুলোবে না, এটা মাথায় রাখবে। রেলওয়ে বোর্ডের সেক্রেটারি হলেন আমাদের অরুণা নায়ার এবং চেয়ারম্যান হলেন জয়া বর্মা সিনহা। ওকে, লাস্ট প্রশ্ন আজকে আমাদের, এবং সেখানে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন দেখব। বিমস্টেক, বিমস্টেকের জেনারেল সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিমস্টেকের জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন অপশান এ ইন্দ্রমণি পান্ডে, অপশান বি অঙ্কিত সিং, অপশান সি রাঘু দাস, আর অপশান ডি উপরিক্ত কেউ নন। তো বিমস্টেকের যিনি জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন তার নাম ইন্দ্রমণি পান্ডে। ইন্দ্রমণি পান্ডে। আমি এখানে বিমস্টেক সম্পর্কে আরও বেশ কিছু কথা তোমাদেরকে বলে রাখি। প্রথম কথা, বিমস্টেকের পুরো অর্থ কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সার্কের মতনই এটা একটা অর্গানাইজেশন, যার পুরো নাম এটা, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ। বঙ্গোপসাগর অঞ্চলে যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের একটি সংগঠন এটি। কতজন সদস্য রয়েছে বর্তমানে? 7 জন সদস্য রয়েছে। কারা কারা এর সদস্য? ভারত রয়েছে, থাইল্যান্ড রয়েছে, মায়ানমার রয়েছে, নেপাল রয়েছে, বাংলাদেশ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে এবং ভুটান। এই দেশগুলো হলো বিমস্টেকের সদস্য। কোথায় বিমস্টেকের সদর দপ্তর? বিমস্টেকের সদর দপ্তর হলো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। কোথায়? ঢাকা শহরে, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বিমস্টেকের সদর দপ্তর। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, এবং এটি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট সিরিজের পার্ট 1। পরবর্তী পর্বে আমরা বাকি যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো এখানে আলোচনা করা হলো না সেগুলো নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সাথে আলোচনা করব, যাতে এই পর্বতে তোমাদের এই ডিসকাশনগুলো কমপ্লিট হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।